গাজার রক্তাক্ত জমিনে হঠাৎ করেই আশার আলো নাকি নতুন এক রাজনৈতিক ফাঁদ? একদিকে যখন হাজারো ফিলিস্তিনির লাশের মিছিলে আকাশ বাতাস ভারী, ঠিক তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন যুদ্ধ নাকি কালই থেমে যেতে পারে। কিন্তু এর জন্য তিনি যে শর্ত দিয়েছেন তা কি আদৌ শান্তির পথ খুলবে, নাকি ফিলিস্তিনিদের জন্য এক নতুন অসম্মানজনক অধ্যায়ের সূচনা করবে? আজকের এই ভিডিওতে আমরা কোনো সাধারণ খবর শোনাব না। আমরা নেতানিয়াহুর এই বক্তব্যের প্রতিটি শব্দ ব্যবচ্ছেদ করব। পর্দার আড়ালে লুকিয়ে থাকা তার আসল উদ্দেশ্য কী, এই যুদ্ধের পেছনে লুকিয়ে থাকা বিলিয়ন ডলারের অর্থনৈতিক খেলাটা কোথায়, এবং এই পরিস্থিতিতে একজন মুসলিম হিসেবে, একজন বিবেকবান মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কী, তার গভীরে ডুব দেব। এই বিশ্লেষণটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য জরুরি, কারণ এই খেলা শুধু গাজার মাটিতে নয়, এর প্রভাব পড়ছে আপনার আমার ভবিষ্যৎ নীতি এবং অর্থনীতির ওপরও। ঘটনার মূল বিবরণ ও ধারাবাহিক কাহিনী। চলুন প্রথমে জেনে নিই ঠিক কী ঘটেছে। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু দুটি বড় বোমা ফাটিয়েছেন। প্রথমত, তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই হামাসের সাথে একটি জিম্মি বিনিময় চুক্তি হতে পারে। এই চুক্তির আওতায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে স্থায়ী শান্তির আলোচনার ভিত্তি হতে পারে। কিন্তু তার দ্বিতীয় বক্তব্যটি আসলে আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, কোটেশন পড়ার ভঙ্গিতে, এই যুদ্ধ আজই শেষ হতে পারে, এমনকি আগামীকালও, শুধু যদি হামাস তাদের অস্ত্র ফেলে দেয়। এই খবরটি এমন এক সময় এসেছে যখন কাতার ও মিশরের মধ্যস্থতায় আগের সব শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে, যখন আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে, যখন খোদ ইসরায়েলের ভেতরেই জিম্মিদের পরিবারগুলো নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ করছে। তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক, নেতানিয়াহুর এই বক্তব্য কি সত্যি শান্তির আন্তরিক আহ্বান, নাকি সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক চাল? একজন সাধারণ দর্শক হিসেবে এই খবরটিকে শান্তির বার্তা মনে হতে পারে, কিন্তু আপনি যদি একজন রাজনৈতিক বিশ্লেষকের চোখ দিয়ে দেখেন, তাহলে এর ভেতরের খেলাটা স্পষ্ট হয়ে যাবে। চলুন আমরা সেই ইনসাইড নিউজের দিকে তাকাই। প্রথমত, শর্তের রাজনীতি। নেতানিয়াহু জানেন হামাসের জন্য অস্ত্র সমর্পণ করা মানে রাজনৈতিক আত্মহত্যা। হামাসের শক্তিই হল তার সশস্ত্র প্রতিরোধ। এই প্রতিরোধকে পুঁজি করেই তারা ফিলিস্তিনিদের একা অংশের কাছে নিজেদের বৈধতা তৈরি করেছে। তাদের অস্ত্র ফেলে দেওয়া মানে ইসরায়েলের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করা। নেতানিয়াহু এই অসম্ভব শর্তটি ছুঁড়ে দিয়ে বলটি হামাসের কোর্টে ঠেলে দিয়েছেন। এখন যদি আলোচনা ব্যর্থ হয়, তিনি বিশ্বকে বলতে পারবেন, দেখুন, আমি তো শান্তির প্রস্তাব দিয়েছিলাম, হামাসই তা প্রত্যাখ্যান করেছে। এটি একটি ক্লাসিক ব্লেম গেম বা দোষ চাপানোর কৌশল। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ চাপ সামলানো। নেতানিয়াহু নিজ দেশেই দুই ধরনের চাপের মধ্যে আছেন। একদিকে তার জোট সরকারের অতি ডানপন্থী অংশীদাররা, যেমন বেন গভির ও স্মুটরিচ, কোনো ধরনের যুদ্ধবিরতির ঘোর বিরোধী। অন্যদিকে জিম্মিদের পরিবারগুলো যে কোনো মূল্যে তাদের প্রিয়জনকে ফেরত চায়। এই একটি বক্তব্যের মাধ্যমে তিনি দুই পক্ষকেই বার্তা দিয়েছেন। ডানপন্থীদের বলেছেন, দেখো, আমি হামাসকে নির্মূল করার লক্ষ্য থেকে সরিনি, আর জিম্মিদের পরিবারকে আশার আলো দেখিয়েছেন একটি সম্ভাব্য চুক্তির কথা বলে। তৃতীয়ত, নেতানিয়াহুর দানবীয় বয়ান। সাক্ষাৎকারে তিনি বলেছেন, হামাস নিজের জনগণকেই হত্যা করছে, তার এক ধরনের দানব। এই বয়ানটি অত্যন্ত পরিকল্পিত। এর মাধ্যমে তিনি গাজায় চলমান মানবিক বিপর্যয় এবং হাজার হাজার বেসামরিক হত্যার দায় থেকে ইসরায়েলকে মুক্ত করতে চাইছেন। তিনি একটি চিত্র তৈরি করতে চাইছেন যেখানে ইসরায়েল হল সভ্যতার রক্ষক আর হামাস হল মানবতা বিরোধী দানব। এই যুদ্ধ শুধু রক্তের নয়, টাকারও। এর একটি বিশাল অর্থনৈতিক প্রেক্ষাপট আছে যা প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়। ইসরায়েলের খরচ। এই যুদ্ধ চালাতে ইসরায়েলের প্রতিদিন খরচ হচ্ছে প্রায় $260 মিলিয়ন। তাদের দেশের মোট জিডিপির একটি বড় অংশ প্রতিরক্ষা খাতে চলে যাচ্ছে। হাজার হাজার রিজার্ভ সৈন্যকে কর্মক্ষেত্র থেকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে, যার ফলে তাদের অর্থনীতিতে কর্মী সংকট দেখা দিয়েছে এবং উৎপাদন ব্যাহত হচ্ছে। গাজার অর্থনীতি। গাজার অর্থনীতি বলে আর কিছু অবশিষ্ট নেই। কৃষি, শিল্প, ব্যবসা সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বিশ্বব্যাংকের মতে গাজাকে পুনরায় বাসযোগ্য করে তুলতে কয়েক দশক এবং শত শত বিলিয়ন ডলার প্রয়োজন। প্রশ্ন হল, এই টাকা কে দেবে? বৈশ্বিক প্রভাব। লোহিত সাগরে হুথিদের হামলার কারণে বৈশ্বিক সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছে। জাহাজের বীমা খরচ বেড়েছে, পণ্য পরিবহনের সময় বেড়েছে। এর প্রভাব পড়ছে বিশ্বজুড়ে তেলের দামে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যেও। অর্থাৎ গাজার আগুন আপনার আমার রান্নাঘর পর্যন্ত আঁচ লাগাচ্ছে। নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার অন্যতম একটি কারণ হল যুদ্ধকালীন অর্থনীতি এবং নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে তার ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগগুলোকে ধাপাচাপা দেওয়া। এই যুদ্ধ শুধু ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্বশক্তির দাবার বোর্ডে পরিণত হয়েছে। আমেরিকার উভয় সংকট। বাইডেন প্রশাসন একদিকে ইসরায়েলকে লৌহ অর্ম সমর্থনের কথা বলছে, বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে, আবার অন্যদিকে বেসামরিক হত্যার কারণে বিশ্বজুড়ে সমালোচিত হয়ে লোক দেখানো উদ্বেগ প্রকাশ করছে। নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্পের প্রশংসা করাটাও আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বার্তা। তিনি ডেমোক্র্যাটদের পাশ কাটিয়ে রিপাবলিকানদের সাথে তার ঘনিষ্ঠতা প্রকাশ করছেন। ইউরোপের বিভক্তি। জার্মানি ইসরায়েলের পক্ষে থাকলেও স্পেন, আয়ারল্যান্ড এবং বেলজিয়াম ফিলিস্তিনিদের পক্ষে ক্রমশ সোচ্চার হচ্ছে। এই বিভক্তি পশ্চিম বিশ্বের ঐক্যের একটি বড় ফাটল তৈরি করেছে। রাশিয়া ও চীনের সুযোগ। রাশিয়া ও চীন এই সুযোগে নিজেদেরকে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশের বন্ধু হিসেবে উপস্থাপন করছে। তারা আমেরিকার দ্বিমুখী নীতির সমালোচনা করে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছে এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থার বার্তা দিচ্ছে। চলুন এবার ভূরাজনীতি এবং অর্থনীতির জটিল হিসেব থেকে বেরিয়ে মাটির পৃথিবীতে ফিরে আসি, যেখানে একটি শিশু তার মায়ের ছিন্ন ভিন্ন দেহের পাশে বসে কাঁদছে, যেখানে একজন ডাক্তার অ্যানেস্থেসিয়া ছাড়া শিশুর পায়ে অস্ত্রোপচার করতে বাধ্য হচ্ছেন। নেতানিয়াহু হামাসকে দানব বলেছেন, কিন্তু যখন একটি সভ্যতা তার সর্বাধুনিক অস্ত্র দিয়ে হাসপাতাল, স্কুল এবং রেফিউজি ক্যাম্পগুলোকে ধুলোয় মিশিয়ে দেয়, তখন দানবের সংজ্ঞাটা নিয়ে ভাবতে হয়। ইসলাম আমাদের কি শেখায়? পবিত্র কুরআনের সূরা আল মাইদার ৩২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করল, সে যেন সমস্ত মানবজাতিকে হত্যা করল, আর যে কারোর প্রাণ রক্ষা করল, সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল। এই আয়াত অনুযায়ী প্রতিটি নিরপরাধ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের হত্যা, তা সে মুসলিম হোক বা খ্রিস্টান, সমগ্র মানবতাকে হত্যার সমান। প্রথমত দোয়া করা, কিন্তু দায়িত্ব শুধু দোয়ায় সীমাবদ্ধ নয়। দ্বিতীয়ত সচেতনা তৈরি করা, এই ধরনের বিশ্লেষণগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যাতে তারা পর্দার আড়ালের খেলাটা বুঝতে পারে। তৃতীয়ত জালেমের বিরুদ্ধে এবং মাজলুমের পক্ষে কথা বলা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, সে জালেম হোক বা মাজলুম। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, মাজলুমকে তো সাহায্য করব, কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করব? নবীজি বললেন, তার হাত ধরে রেখে, অর্থাৎ তাকে জুলুম থেকে বিরত রেখে। আজকের দিনে এই জুলুম থেকে বিরত রাখার একটি উপায় হল অর্থনৈতিক বয়কট এবং জালেমের সহযোগীদের ওপর চাপ সৃষ্টি করা। এই পরিস্থিতিতে নীরব থাকাটাও এক ধর্মের জুলুমের সমর্থন। তাহলে আমরা কি দেখলাম? নেতানিয়াহুর শান্তির প্রস্তাব আসলে একটি শর্তের মোড়কে যুদ্ধকে দীর্ঘায়িত করার এবং আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের একটি সুচতুর রাজনৈতিক চাল। এর পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক স্বার্থ এবং ভূ-রাজনৈতিক হিসেব নিকেশ। এখন আমার প্রশ্ন আপনার কাছে, এই রাজনৈতিক খেলার শেষ কোথায়? নেতানিয়াহুর এই শর্ত কি শান্তি প্রতিষ্ঠার একটি আন্তরিক প্রচেষ্টা, নাকি যুদ্ধকে দীর্ঘায়িত করার একটি অজুহাত মাত্র? এবং এই জটিল পরিস্থিতিতে ফিলিস্তিনিদের জন্য একটি সম্মানজনক সমাধানের পথ কি হতে পারে? আপনার গভীর বিশ্লেষণটি কমেন্ট বক্সে তুলে ধরুন। আসুন আমরা এই বিষয়ে একটি অর্থপূর্ণ আলোচনা শুরু করি। যতক্ষণ একজন মজলুমও পৃথিবীতে আর্তনাদ করছে, আমাদের বিবেক এবং আমাদের দায়িত্ব শেষ হয় না। আল্লাহ যেন ফিলিস্তিনের মাজলুম মানুষদের হেফাজত করেন, তাদের সবার করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তি দেন। আমিন।